নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। কালকেই অর্থাৎ আগামীকাল ভূগোল পরীক্ষা। এত রাতে একটি ভিডিও আসায় তোমরা অনেকেই আতঙ্কিত হয়েছো বা অনেকেই হয়তো একটু চিন্তিত হয়ে পড়েছো যে কেন এত রাতে প্রশ্ন এলো বা এই ভিডিওটা দেওয়া হলো। শেষ মুহূর্তের প্রস্তুতি, তোমরা সবাই জানো যে যার শেষ ভালো তার সব ভালো। কালকের পরীক্ষা অর্থাৎ আগামীকালের পরীক্ষা কিন্তু তোমাদের সকলের খুব ভালোভাবে দিতে হবে এবং তার জন্যই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো অবশ্যই দেখে যাওয়া উচিত, শেষ মুহূর্তে একবার দেখে নাও, চোখ বুলিয়ে নাও, অন্তত যে প্রশ্নগুলো তোমাদের আনকমন সেগুলো একবার দেখে নাও, যাতে অন্তত 3-4 লাইনের উত্তর লিখে আসতে পারো। এখানে 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার বিভিন্ন ভাগে প্রশ্ন রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে মিশিয়ে প্রশ্ন রয়েছে। আমি সমস্ত প্রশ্নগুলোকে একসঙ্গে করে তোমাদের সামনে তুলে এনেছি একটা পিডিএফে, যাতে তোমাদের সেটা কালেক্ট করতে খুব সুবিধা হয় এবং শেষ মুহূর্তে একবার চোখ বুলিয়ে নাও। গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট চোখ বোলানো সাজেশান। দেখো, এখানে প্রাকৃতিক ভূগোলে দেওয়া আছে অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য, পর্যায়ন বলতে কী বোঝো, ভৌমজলের উৎসগুলি সম্পর্কে আলোচনা করো, অ্যাকুইফার কী, আর্টিজিও কূপ কী। এরপরে বলা হয় যে ভৌমজলের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো বলতে কী বোঝো, এটা একই প্রশ্ন। গঠনকারী তরঙ্গ ও বিনাশকারী তরঙ্গ বলতে কী বোঝো, এর পার্থক্য তোমরা পার্থক্য পড়ে নেবে, এখান থেকে তোমরা বৈশিষ্ট্য লিখে নিতে পারবে, যদি বৈশিষ্ট্য আসে পেরে যাবে। উত্থিত এবং নিমজ্জিত উপকূল, উচ্চিত নয় উত্থিত হবে, উত্থিত নিমজ্জিত উপকূলের পার্থক্য লেখো। টিকা লেখো, টম্বলো, রিয়া উপকূল, প্রবাল প্রাচীর এবং ফিয়র্ড উপকূল, এগুলো তোমরা কিন্তু টিকা হিসাবে অবশ্যই দেখবে। এবং নদীর ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝানো হয়, এটা 1 নম্বরের প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা পড়ে নেবে। স্বাভাবিক ক্ষয়চক্র, শুষ্কতার ক্ষয়চক্র বলতে কী বোঝো, ডেভিসের ত্রয়ী বলতে কী বোঝো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জাফরিরূপী জলনির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করো, বৃক্ষরূপী জলনির্গম প্রণালী অবশ্যই দেখতে যাবে। ক্যালসিফিকেশন, অ্যালকালাইজেশন, ল্যাটেরাইজেশন বলতে কী বোঝো, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিরা ও সময়ের প্রভাব। তোমাদের ইতিমধ্যে কিন্তু আমরা ভিডিও আপলোড করেছিলাম সাজেশানের, লাস্ট মুহূর্তের সাজেশান বা ফাইনাল সাজেশান হিসাবে। আজকের এই সাজেশানটা একদম শেষ মুহূর্তে চোখ বুলিয়ে যাওয়ার জন্য। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো, মৃত্তিকা সংরক্ষণের কারণগুলি আলোচনা করো। মৃত্তিকা পরিলেখ কি, আদর্শ মৃত্তিকা পরিলেখ বলতে কী বোঝো, ছবি সহকারে অবশ্যই তোমরা করবে। প্রাকৃতিক ভূগোলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাদের ছবি দিতেই হবে। প্রতীপ ঘূর্ণবাদ, ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য কী, এবং এল নিনো, লালিনা, এগুলো কিন্তু তোমরা বড় প্রশ্ন নয়, এগুলো ছোট প্রশ্ন আকারেই পড়ে যাবে, জাস্ট টিকা হিসাবে পড়ে যাবে, 3-4 লাইনে যাতে লিখতে পারো। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির কারণ কি, টাইফুন, সাইক্লোন, টর্নেডো, হ্যারিকেন, এগুলো কোথায় দেখা যায়, কি নাম এবং এর চরিত্র কি, একটু পড়ে যাবে, অর্থাৎ 3-4 লাইনের, বেশি পড়ার দরকার নেই। চিত্রসহ বিভিন্ন জলনির্গম প্রণালী আলোচনা করো, ওখানেই তোমরা বৃক্ষরূপী, জাবরিরূপী আলাদা করে পড়ে যাবে, এখান থেকেই পেয়ে যাবে। ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাদের মধ্যে পার্থক্য, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, খুব ইম্পর্টেন্ট, কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার শর্তগুলি আলোচনা করো। তারপরে আমরা দেখব যে পেডোক্যাল এবং পেডালফার এর মধ্যে পার্থক্য, তোমরা এখান থেকে বৈশিষ্ট্যও পড়ে নিতে পারো। ডেভিসের ক্ষয়চক্র, এটা বড় প্রশ্ন হিসাবে অবশ্যই পড়বে। মৃত্তিকা সংরক্ষণের উপায়। প্রাকৃতিক ভূগোলের পরে আমরা চলে যাচ্ছি অর্থনৈতিক ভূগোল। কৃষি থেকে আমরা অর্থনৈতিক ভূগোলের চ্যাপ্টারের নাম দিয়ে দিয়েছি, যাতে তোমাদের পড়তে এবং বই থেকে খুঁজতে খুব সহজ সুবিধা হয়। প্রাকৃতিক ভূগোলে তোমরা অনেক ক্ষেত্রেই পেয়ে যেতে পারবে, কিন্তু অর্থনৈতিক ভূগোলে অনেক চ্যাপ্টার একই রকম আছে, তাই তোমাদের গুলিয়ে যেতে পারে, তাই তোমাদের জন্যই কিন্তু আমরা চ্যাপ্টারের নাম দিয়ে দিয়েছি, যাতে তোমাদের খুঁজে বার করতে সুবিধা হয়। দেখো, প্রথমেই দেওয়া হয়েছে শস্য প্রগাঢ়তা, শস্য সমন্বয়, নীল বিপ্লব, আর্দ্র কৃষি, এগুলো সব টিকা হিসাবে পড়বে, 3-4 লাইনের, বেশি পড়ার দরকার নেই। টিকা তোমাদের 2 থেকে 3 নম্বরের আসে, এর বেশি বড় আসবে না। ব্যাপক কৃষি, প্রগাঢ় কৃষির মধ্যে পার্থক্য, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে যাবে। বাণিজ্যিক কৃষি, উদ্যান কৃষির মধ্যে পার্থক্য, এগুলোর মধ্যে থেকেই তোমরা সংজ্ঞা, বৈশিষ্ট্য সব পেয়ে যাবে, অর্থাৎ পার্থক্য পড়াবারই কিন্তু সব হয়ে যায়। আর্দ্র কৃষি, শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য, দক্ষিণ ভারতে কৃষি চাষের উন্নতির কারণ, এটা অবশ্যই পড়বে। পাট চাষে বাংলাদেশের উন্নতির কারণ। তোমাদের জিওগ্রাফিতে একটা সুবিধা এই যে বৈশিষ্ট্য পড়লে কিন্তু ওখান থেকে তোমরা পার্থক্য লিখতে পারবে, আবার সংজ্ঞাও লিখে দিতে পারবে, তবে প্রত্যেকটি লেখার কিন্তু আলাদা আলাদা নিয়ম আছে, সেই নিয়মগুলো নিয়ে ইতিমধ্যেই আমরা কিন্তু ভিডিও আপলোড করেছিলাম। তোমরা সবাই কিন্তু জানো যে পার্থক্যের ক্ষেত্রে তোমাদের 3টি দাগ কাটতে হয়, অর্থাৎ মূল বিষয়টিকে এখানে রাখতে হয় এবং এই জায়গাটায় রাখতে হয় মূল বিষয়টিকে, এবং বাকি যে বিষয়ের মধ্যে পার্থক্য সেখানে এখানে একটা পয়েন্ট থাকবে, এখানে একটা পয়েন্ট থাকবে, এইভাবে তোমরা পরপর লিখবে এবং 1 নম্বর লেখার পরে তোমাদের একটা দাগ টেনে দিতে হবে, 2 নম্বর লেখার পরে দাগ টেনে দিতে হবে, এইভাবে তোমাদের পার্থক্য লিখে যেতে হবে। সুতরাং পার্থক্য লেখার কিন্তু আলাদা নিয়ম। আবার বৈশিষ্ট্য লেখার ক্ষেত্রেও তোমাদের প্রথমে সেই বিষয়টা সম্পর্কে একটু লিখতে হবে, লেখার পরে তার বৈশিষ্ট্যগুলি হলো বলে হাইফেন দিয়ে নিচে 1,
2 এবং সেটা রোমান হরফে দেওয়াটাই শ্রেয়। ভূগোলের ক্ষেত্রে রোমান হরফটাই বেশি যায়। 3 এইভাবে কিন্তু লিখে যেতে হবে এবং সুন্দর গোছানোভাবে। যদি তোমরা পয়েন্ট করতে চাও অবশ্যই পয়েন্ট করতে পারো, তাতে নাম্বার অনেক বেশি পাওয়া যেতে পারে। এবং জিওগ্রাফির ক্ষেত্রে অবশ্যই তোমরা ছবি দেবেই, ছবিটা কিন্তু ব্যবহার করতেই হবে। এরপরে আমরা চলে যাচ্ছি শিল্প। শিল্প থেকে আমরা মোট 6টি প্রশ্ন রেখেছি। ওয়েবারের শিল্পের অবস্থান সংক্রান্ত তত্ত্ব, পেট্রোরাসায়নিক শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরে, অবশ্যই দেখবে। হুগলি নদীর তীরে পাট শিল্পের একীভবনের কারণ বা হুগলি নদীর তীরে পাট শিল্প গড়ে উঠেছে কেন, দুর্গাপুরকে ভারতের রুড় অঞ্চল বলা হয় কেন, ভারতের কার্পাস বয়ন শিল্পের উন্নয়নের কারণ। জনসংখ্যা জনবসতির মধ্যে মানুষ জমির অনুপাত, জনসংখ্যা বিস্ফোরণ, জনসংখ্যা অভিক্ষেপ, এগুলো হচ্ছে টিকা হিসেবে পড়বে। 3 থেকে 4 লাইনের বেশি পড়ার দরকার নেই। বয়স লিঙ্গ অনুপাত কি, এটাও টিকা হিসেবে আসতে পারে। বিভিন্ন প্রকার পিরামিড সম্পর্কে আলোচনা করো। পৃথিবীতে অবশ্যই ছবি দিতে হবে, এটাই কিন্তু ছবি দিতে হবেই। পৃথিবীতে বা ভারতে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। জনসংখ্যা বিবর্তন তত্ত্ব আলোচনা করো। জনবসতি কাকে বলে, গ্রামীণ ও পৌর জনবসতির মধ্যে পার্থক্য অবশ্যই পড়বে। জনঘনত্ব অনুযায়ী বিভিন্ন প্রকার রাজ্যকে আলাদা করে আলোচনা করো। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তোমরা পড়তেও পারো আবার নাও পড়তে পারো। এরপরে আমরা চলে যাব গ্রামীণ জনবসতি কাকে বলে এবং বিভিন্ন প্রকার গ্রামীণ জনবসতির উদাহরণ দাও। যেমন রৈখিক আকারের গ্রামীণ জনবসতি যে দেখা যায় রাস্তার পাশে, যেমন রৈখিক আকারে জনবসতি দেখা যায়, এরকম বিভিন্ন তোমাদের বইতেই দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাবে। বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ জনবসতি বলতে কি বোঝো? আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এই যে অধ্যায় থেকে এখানে হলদিয়া বা ব্যাঙ্গালোর গড়ে ওঠার কারণ কি, হলদিয়া বন্দরের অর্থনৈতিক গুরুত্ব, অথবা দিয়ে কলকাতা সহযোগী বন্দর হিসেবে হলদিয়া গড়ে ওঠার কারণ। একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, দুটোরই কিন্তু উত্তর একই হবে। হলদিয়া বন্দর অর্থনৈতিক গুরুত্ব এবং কলকাতা সহযোগী বন্দর হিসেবে হলদিয়া গড়ে ওঠার কারণ, একই উত্তর। ক্ষুদ্র এবং বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। এরপরে আমরা চলে যাব পরিবহন ও বাণিজ্য। পরিবহন বাণিজ্য থেকে সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, WTO, ওপেক, আর একটা তোমরা পড়ে রাখতে পারো সাপটা, SAPTA। এগুলো অন্তত তোমরা ফুল ফর্মগুলো জেনে নাও, কবে গড়ে উঠেছে, ফুল ফর্ম এবং এর সদর দপ্তর, এই 3টে লাইন তোমরা অবশ্যই জেনে নেবে। এই 3টে জেনে নিলে কিন্তু তোমরা এখান থেকে মোটামুটি লিখে আসতে পারবে। সড়ক পথের সুবিধা, জলপথের সুবিধা, এগুলো তো আমরা সবই জানি এবং আমাদের সিলেবাস কিন্তু আপাতত কমপ্লিট। আজকের এই ভিডিওটা অবশ্যই চোখ বুলিয়ে যাওয়ার জন্য এবং অবশ্যই পিডিএফটা কালেক্ট করবে এবং সকলের তোমাদের সুবিধার জন্যই আজকের আমরা এত রাত্রেবেলাও তোমাদের পিডিএফ দিয়ে দিয়েছি, অবশ্যই কালেক্ট করে নাও। খুব সংক্ষেপে ভিডিওটা হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। কালকে পরীক্ষা, আগামীকাল পরীক্ষা তোমাদের খুব ভালোভাবে কাটুক, শুভেচ্ছা, শুভকামনা।